তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে রেজোনেন্স সার্কিটের, ঠিক আছে? আজকে আমাদের ক্লাস কিসের উপরে? রেজোনেন্স সার্কিটের উপরে। আজকে আমাদের ক্লাসটা হবে রেজোনেন্স সার্কিটের উপরে। রেজোনেন্স কি, কেন, কোথায় ব্যবহার হয়, রেজোনেন্স সম্বন্ধে আমরা আগে জানবো যে রেজোনেন্স কি এবং কেন, ঠিক আছে? কে মুখ করে রাখো। আগে আমরা জানবো যে রেজোনেন্স কি আসলে, রেজোনেন্সটা কি। আচ্ছা একটু আচ্ছা ঠিক আছে। রেজোনেন্স মূলত যে রেজোনেন্স এনার্জি ট্রান্সফার ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে এনার্জি যে রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি রেজোনেন্স। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে এনার্জি যে আদান প্রদান হয় সেটা হচ্ছে কি রেজোনেন্স, ঠিক আছে? সেটা কি রেজোনেন্স। আচ্ছা, এবং সেই মুহূর্তে ফ্রিকোয়েন্সিটা যে আমাদের ফ্রিকোয়েন্সি হয় সেই ফ্রিকোয়েন্সিটা সেই মুহূর্তে কনস্ট্যান্ট থাকতে হবে। মানে ফ্রিকোয়েন্সিটা সেই মুহূর্তে কি স্থির থাকতে হবে। ফ্রিকোয়েন্সি সবসময় যে সময় যে একজন আরেকজনকে এনার্জি কি করবে আর স্থানান্তর করবে সেই সময়টা ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে যে এনার্জি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর একে অপরের সাথে এনার্জি আদান প্রদান করার মানে যে ইন্ডাক্টর একবার কি হবে সোর্স, তো ইন্ডাক্টর যদি সোর্স হয় তাহলে ক্যাপাসিটর তখন কি হয়ে যাবে লোড। ক্যাপাসিটর যদি লোড হয় তাহলে ইন্ডাক্টর কি হয়ে যাবে সোর্স। এইভাবে একজন এনার্জি দিবে আর একজন এনার্জি কি গ্রহণ করবে, ঠিক আছে? এভাবে এনার্জি ট্রান্সফরমেশন হবে, ঠিক আছে, রূপান্তরিত হবে। আচ্ছা, যে ফ্রিকোয়েন্সিতে এই এনার্জি ট্রান্সফার হয়, এই যে এনার্জি ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর অথবা ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টর এনার্জি কি ট্রান্সফার হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিতে এই কাজটি হয়, যে ফ্রিকোয়েন্সিতে এনার্জি ট্রান্সফার হয় ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে, তাকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন বলে। তাকে কি বলে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অথবা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলে। তাকে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন অথবা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলে। তাহলে রেজোনেন্স কি আমরা তো বুঝলাম। রেজোনেন্স কি, ঠিক আছে? এখন রেজোনেন্স কেন ব্যবহার হয়, রেজোনেন্স কি তো বুঝলাম। রেজোনেন্স আমাদের কাজ কি, রেজোনেন্স কি সেটা তো বুঝলাম। রেজোনেন্স দিয়ে আমাদের কাজটা কি আসলে, রেজোনেন্স কেন ব্যবহার করা হয়, ঠিক আছে? রেজোনেন্স ব্যবহার করা হয় কয়টি কারণে। যেরকম একটি কারণ, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটিভ ইফেক্ট নিউট্রালাইজ করার জন্য। ইন্ডাক্টর সার্কিটে, কোন একটা সার্কিটে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইফেক্ট কি করা, নিউট্রালাইজ করা, ঠিক আছে? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ইফেক্ট নিউট্রালাইজ করার জন্য। আবার পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করার জন্য। আবার কি পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করার জন্য, সার্কিটের যে নেট পাওয়ার ফ্যাক্টর হবে সেটা কি ইউনিটি করার জন্য, অর্থাৎ পয়েন্ট করার জন্য, ঠিক আছে? আবার যে ইম্পিডেন্স হয় সেই ইম্পিডেন্সকে রেজিস্টিভ করার জন্য। যে ইম্পিডেন্সটা সার্কিটে যে ইম্পিডেন্স সেটা মান কি থাকবে, শুধু রেজিস্টিভ থাকবে, ঠিক আছে? তারপরে ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্ট ইন ফেজে রাখার জন্য, ইনপুট ভোল্টেজ এবং ইনপুট কারেন্টকে ইন ফেজে রাখার জন্য, ঠিক আছে? এই কারণে আমাদের রেজোনেন্স ব্যবহার করা হয়। আচ্ছা ঠিক আছে, রেজোনেন্স তো কেন ব্যবহার করা বুঝলাম। রেজোনেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয়, বিভিন্ন সার্কিটে রেজোনেন্স ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? যে সার্কিটে দেখা যায় সার্কিট আমাদের বিভিন্ন সার্কিটে রেজোনেন্স ব্যবহার হয়ে থাকে। সুপার হেটেরোডাইনামিক রেজোনেন্স ব্যবহার করা হয়, অসিলেশন সার্কিটে রেজোনেন্স ব্যবহার করা হয়, অনেক সার্কিটে রেজোনেন্স ব্যবহার করা হয়। তো আমাদের আসলে যে কোনো জিনিস শুরু করার আগে সেই জিনিসটা কি, কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এই তিনটা জিনিস আমাদের আগে জানা প্রয়োজন। সেজন্য এই তিনটা জিনিস আগে আপনাদের জানালাম, ঠিক আছে? তাহলে এখন আমরা রেজোনেন্সের মধ্যে যাই। তাহলে আমরা দেখলাম রেজোনেন্স কি, এটা সংজ্ঞায়িত করার সময় দেখলাম যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কি একে অপরের সাথে এনার্জি ট্রান্সফার করার জন্য। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর একে অপরের সাথে কি করে ট্রান্সফার করে, এটাই কি রেজোনেন্স, ঠিক আছে? তার মানে অবশ্যই সার্কিটে কি লাগবে, ইন্ডাক্টর লাগবে, ক্যাপাসিটর লাগবে। সার্কিটে অবশ্যই কি লাগবে, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। শুধু ইন্ডাক্টর দিয়ে রেজোনেন্স সংগঠিত করা যাবে না, অথবা শুধু ক্যাপাসিটর দিয়ে রেজোনেন্স সংগঠিত করা যাবে না। অর্থাৎ রেজোনেন্স সংগঠিত করতে হলে সার্কিটে
ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর উভয় লাগে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম রেজোন্যান্সের প্রথম পার্ট হচ্ছে আরএলসি সিরিজ রেজোন্যান্স, ঠিক আছে, আরএলসি সিরিজ রেজোন্যান্স। আজকে আমাদের পার্ট হচ্ছে সিরিজ রেজোন্যান্স। কি আরএলসি সিরিজ রেজোন্যান্স? আরএলসি সিরিজ রেজোন্যান্স মানে আর এই এল এবং এই সি কিসে থাকবে? সিরিজে থাকবে, ঠিক আছে। এটা কি সাপ্লাই ভোল্টেজ ডিএস, এটা আর, এটা এল, এটা কি সি, প্লাস মাইনাস ভিআর প্লাস মাইনাস ভিএল প্লাস মাইনাস ভিসি, ঠিক আছে। একটা আরএলসি সার্কিট। এই আরএলসি সার্কিটকে আমাদের এই সার্কিটকে আমরা রেজোন্যান্স সংগঠিত করব, এই সার্কিটকেই আমরা রেজোন্যান্স সার্কিট তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সার্কিটে আমরা যদি সাপ্লাই ভোল্টেজ লিখি, যে সাপ্লাই ভোল্টেজ VS ইকুয়াল টু VR প্লাস J অফ VL মাইনাস VC, এক নং সমীকরণ। অথবা যদি এর ইম্পিডেন্স লিখি, ইম্পিডেন্স ইকুয়াল টু R প্লাস J অফ XL মাইনাস XC, XL মাইনাস XC, দুই নং সমীকরণ, ঠিক আছে। এই সার্কিটের টোটাল ভোল্টেজ এটা আর টোটাল ইম্পিডেন্স কি এটা হবে, ঠিক আছে। এখন এই সার্কিটকে আমরা রেজোন্যান্স সংগঠিত করব কিভাবে দেখি। যদি রেজোন্যান্স সংগঠিত করে নাও at resonance condition, now at resonance condition, now at resonance condition কি, যে এই এক নং অথবা দুই নং এর, এই এক নং অথবা দুই নং সমীকরণের যে পার্টটা আছে তার মধ্যে ইমাজিনারি যে পার্টটা আছে সেই পার্টটাকে কি করতে হবে? শূন্য করতে হবে। এটা রেজোন্যান্স এর কন্ডিশন, এটা রেজোন্যান্স কি কন্ডিশন, ইমাজিনারি যে পার্টটা সেই পার্টটা শূন্য করতে হবে। ইমাজিনারি পার্ট মানে কি, যে এর সাথে মানে কোণের সাথে যে পার্ট থাকে সেটাকে বলে ইমাজিনারি পার্ট, আর কোণ ছাড়া যে পার্টটা থাকে সেটাকে বলে কি রিয়েল পার্ট। তাহলে যদি এক নং সমীকরণের রিয়েল পার্ট যদি আমরা বলি, তাহলে রিয়েল পার্ট মানে VR, ইমাজিনারি পার্ট মানে কি VL মাইনাস VC। দুই নং সমীকরণের রিয়েল পার্ট হচ্ছে R, ইমাজিনারি পার্ট হচ্ছে XL মাইনাস XC। তো যে কোনো একটা দিয়ে প্রমাণ করলে কি একই কথা হবে। একটা দিয়ে প্রমাণ করা যায়, দুইটা দিয়ে প্রমাণ করা একই কথা হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, প্রথমে এটা দেখি যে এক নং সমীকরণ হতে যে ইমাজিনারি পার্ট অফ VS, ইমাজিনারি পার্ট অফ কি, ইমাজিনারি পার্ট অফ VS মানে VS, এই V এর পার্ট কি হতে হবে? শূন্য হতে হবে। এই VS এর ইমাজিনারি যে পার্টটা সেটা কি হতে হবে? শূন্য, অর্থাৎ VL মাইনাস VC কত হতে হবে? শূন্য, ঠিক আছে। এটা কি না রেজোন্যান্স কন্ডিশন। তাহলে VL ইকুয়াল টু VC লেখা যায়। VL মানে কি IXL, VC মানে কি IXC। সিরিজ সার্কিট, কারেন্ট তো সমান, সিরিজ সার্কিট কারেন্ট কি, কারেন্ট তো একটাই, কারেন্ট তো সমান। তাহলে I কেটে যায়, থাকে কি শুধু XL ইকুয়াল টু XC, থাকে কি শুধু XL ইকুয়াল টু XC থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে XL মানে কি আমরা জানি যে 2 পাই FL, XC মানে আমরা কি জানি 1 ভাগ 2 পাই FC, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি F স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ 4 পাই স্কয়ার LC, F স্কয়ার ইকুয়াল টু 1 ভাগ 4 পাই স্কয়ার LC, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আচ্ছা, তারপরে এখন যদি F ইকুয়াল টু লিখি, F ইকুয়াল টু যদি এটা ইকুয়েশন করি করি পরের লাইন যদি করি তাহলে কি হয়ে যাবে যে 2 পাই রুট ওভার LC। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা কি পেলাম যে F ইকুয়াল টু 1 ভাগ 2 পাই রুট ওভার LC। তার মানে যদি এখানে রেজোন্যান্স সংগঠিত করতে চাই, যদি এখানে এই সার্কিটটাকে রেজোন্যান্স সংগঠিত করতে চাই, তাহলে ফ্রিকোয়েন্সি হইতে হবে কি 1 ভাগ 2 পাই রুট ওভার LC, ফ্রিকোয়েন্সি এটা করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্টজে, এটা কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ হার্টজে। যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চাই তাহলে কি হবে ওমেগা ইকুয়াল টু 1 ভাগ রুট ওভার LC, এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এর এককটা কি রেডিয়ান পার সেকেন্ড। এটা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এই সার্কিটকে যদি রেজোন্যান্স সংগঠিত করতে চাই তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি লাগবে কত? এইটা। ফ্রিকোয়েন্সি কোনটা লাগবে? এটা লাগবে, ঠিক আছে। প্রমাণিত হয়ে গেল, কি প্রমাণিত, ঠিক আছে, প্রুফ। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি প্রুফ করলাম। এখন যদি 2 নং থেকে দেখি,
এখন যদি 2 নং হতে দেখি, 2 নং হতে তো হয়ে গেছে ইমাজিনারি পার্ট অফ কি z ইকুয়াল টু কি হতে হবে 0। তাহলে z এর ইমাজিনারি পার্ট কি xl x ইকুয়াল টু কত 0। তাহলে xl ইকুয়াল টু কি xc, এই যে এটা xl ইকুয়াল টু x, তার পরের লাইন এভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি আমাদের কি সার্কিটের রেজোনেন্স সংঘটিত হলে নিট রিঅ্যাকট্যান্স কি হবে 0, নিট রিঅ্যাকট্যান্স কি হবে 0, অর্থাৎ xl এবং xc কি হবে সমান হবে, xl এবং xc কি হবে সমান হবে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু xl এবং xc সমান, তাহলে সার্কিটে xl এবং xc যেহেতু সমান, নিট রিঅ্যাকট্যান্স 0 হলো, তাহলে সার্কিটে এখন কি বাঁচলো শুধু z ইকুয়াল টু কি পাই vs ইকুয়াল টু কি পাইলাম আমরা অনলি vr, আবার z ইকুয়াল টু কি পাইলাম অনলি r। তাহলে এটা আগে কথা বলছিলাম না যে সার্কিট হবে কি রেজিস্টিভ, এই যে সার্কিট রেজিস্টিভ z ইকুয়াল টু r ই আসছে, সার্কিট কিন্তু রেজিস্টিভ। আবার সিরিজ রেজোনেন্সে কি নিট রিঅ্যাকট্যান্স কি 0, এই যে xl ইকুয়াল টু x যদি হয় তাহলে নিট রিঅ্যাকট্যান্স কি হয় 0 হয়, নিট রিঅ্যাকট্যান্স কি হবে 0 হবে। আচ্ছা, এখন যেহেতু সার্কিটটা রেজিস্টিভ তার মানে পাওয়ার ফ্যাক্টর কি ইউনিটি, সার্কিট যেহেতু রেজিস্টিভ আসছে মানে z ইকুয়াল টু যেহেতু r আসছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর কি আসছে অবশ্যই ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর কি ইউনিটি। এখন z ইকুয়াল টু ছিল r প্লাস j অফ xl মাইনাস xc, বাট এখন z কি হয়ে গেল z ইকুয়াল টু r হলো, তার মানে কি z টা এখন মিনিমাম হয়ে গেল। তাহলে সিরিজ রেজোনেন্সের z কি হয় মিনিমাম হয়। শর্ত কয়েকটা বের হয়ে যাচ্ছে, লাস্ট আমি বলে দেবো সবাই করতে সমস্যা নাই। সিরিজ রেজোনেন্সে কি z মিনিমাম হয়, আবার বলতেছি সিরিজ রেজোনেন্সে z মিনিমাম হয়, ঠিক আছে। আচ্ছা z মিনিমাম হবে। আচ্ছা, যেহেতু z মিনিমাম, আবার i ইকুয়াল টু আমরা কি জানি i ইকুয়াল টু কি জানি যে v বাই কত z, তাহলে z যদি মিনিমাম হয় তাহলে অবশ্যই i কি হবে ম্যাক্সিমাম, z যদি মিনিমাম হয় তাহলে i কি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে, i টা কি হবে ম্যাক্সিমাম। তাহলে আমরা কয়েকটা কন্ডিশন পেলাম, এখান থেকে কয়েকটা কন্ডিশন দেখি। প্রথম যে কন্ডিশন সিরিজ রেজোনেন্স চেনার উপায় বা সিরিজ রেজোনেন্সের যে শর্ত, প্রথম শর্ত যে প্রথম একটা করে বলি যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, নাম্বার 1 পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, নাম্বার 2 নিট রিঅ্যাকট্যান্স 0 হবে, নিট রিঅ্যাকট্যান্স কি হবে 0 হবে, নাম্বার 3 নম্বর কন্ডিশন কি হবে সাপ্লাই ভোল্টেজ এবং রেজিস্টর ভোল্টেজ কি হবে সমান হবে। আরেকটা বলতে পারি যে সার্কিটের যে রেজিস্টিভ হবে, ইম্পিডেন্স রেজিস্টিভ হবে, অর্থাৎ z ইকুয়াল টু কি হবে r হবে, z ইকুয়াল টু কি হবে r হবে, অর্থাৎ z কি হবে মিনিমাম, ইম্পিডেন্স কি হবে মিনিমাম। 5 নম্বর চলে আসি, i ইকুয়াল টু কি হবে i কি, অর্থাৎ কারেন্ট কি হবে ম্যাক্সিমাম, কারেন্ট কি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। যেহেতু VL এবং VC নাই, যেহেতু VL এবং VC কাটাকাটি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তার মানে কি VR থাকবে, শুধু সার্কিটে কি থাকবে VR, আর VR মানে কি আর এর কোনো কোণ নাই, আর VR ইকুয়াল টু আমরা কি জানি VR ইকুয়াল টু IR, যদি আর এর কোনো কোণ না থাকে তার মানে VR এর কোণ মানে কি I এর কোণ, VR এর কোণ মানে কি I এর কোণ, তার মানে সার্কিটের ভোল্টেজ আর VR মানে কি VR মানে কি BS, তাহলে BS ইকুয়াল টু কি IR, BS ইকুয়াল টু কি IR, যেহেতু R এর কোণ 0 তার মানে S যে ফেজে থাকবে I ও সেই ফেজে থাকবে, অর্থাৎ সিরিজ রেজোনেন্সে টোটাল কারেন্ট অর্থাৎ সাপ্লাই কারেন্ট বা মোট কারেন্ট, সাপ্লাই ভোল্টেজ বা মোট ভোল্টেজের ইন ফেজে থাকবে, পরস্পর সেম ফেজে থাকবে। এটা হচ্ছে সিরিজ রেজোনেন্সের কয়েকটি বৈশিষ্ট্য। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আই ওই জেড মিনিমাম আর আই ম্যাক্সিমাম এইটার একটু বুঝি না। জেড মিনিমাম আই ম্যাক্সিমাম হবে কারণ এখানে কি সিরিজ রেজোনেন্সে xl মাইনাস xc ইকুয়াল টু কি 0 না, অর্থাৎ xl আর xc কি সমান হবে। তাহলে এখানে যদি xl আর xc যদি সমান হয় তাহলে দুটো কাটাকাটি করে কে থাকতে, শুধু z ইকুয়াল টু r থাকতেছে না, শুধু কি z ইকুয়াল টু r থাকতেছে, কিন্তু হওয়ার কথা ছিল কি সার্কিটের z হওয়ার কথা ছিল কি z ইকুয়াল টু r প্লাস j অফ xl মাইনাস xc। তাহলে যদি z ইকুয়াল টু টোটালটা হয় তাহলে z এর মানটা একটু z তে থাকবে, আর যদি শুধু z ইকুয়াল টু r হয় তাহলে পূর্বের থেকে এই মানটা কি z এর মানটা কি কমে যাবে না, সেজন্য বলা হয়েছে z মিনিমাম হবে, ঠিক আছে। ভাই রেজোনেন্স সার্কিটকে কি আমরা ডিসি সার্কিট ভাই বলতে পারি? রেজোনেন্স তো ভাই ওইটা বিএলডিসি নাই।
রেজোন্যান্স সার্কিটকে, হ্যাঁ রেজোন্যান্স ডিসি সার্কিটই, কারণ রেজোন্যান্স সার্কিটকে আমরা ডিসি সার্কিট বলতে পারি, কারণ এটা তো ডিসির মতনই এখন আছে। পাওয়ার ফ্যাক্টর কি ইউনিটি না, পাওয়ার ফ্যাক্টর এখন কি ইউনিটি, সুতরাং এটা ডিসির মতনই এখন আচরণ করতেছে। কিন্তু পুরোপুরি ডিসি বলা যাবে না, ঠিক আছে, কারণ এখানে এসির আরো কাজ থাকে, এসির আরো কাজ থাকে, ঠিক আছে। এখন তাহলে এটা মুছে দিলাম। না আমরা এখন কিছু কার্ভ দেখব। কারণ সাপ্লাই তো আর করা হয় কি এসি না, সাপ্লাই তো এসি করা হয়, ডিসি কেমনে বলবো, যদিও পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় কিন্তু সাপ্লাই তো এসি। আচ্ছা তাহলে এখন আমরা কিছু কার্ভ দেখব। প্রথমত আচ্ছা এখন এই সার্কিট তো সার্কিট থাক, সমস্যা নাই, সার্কিটটা মুছে দিই, সার্কিটের আর কোনো কাজ নাই। আচ্ছা তাহলে z equal to now for r, মানে ইম্পিডেন্স r এ আমরা দেখব, ঠিক আছে, r এর কার্ভ দেখব। এটা যদি z হয়, এটা ফ্রিকোয়েন্সি, এটা কার অংশ, ফ্রিকোয়েন্সি, লম্বটা কার, z এর। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে r মানে রেজিস্টর, ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্টরের কোনো চেঞ্জ আছে না, ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্টরের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। তার মানে রেজিস্টর একটা কনস্ট্যান্ট ভ্যালু দেবে, রেজিস্টর অলওয়েজ কি দেবে, কনস্ট্যান্ট ভ্যালু দেবে, ঠিক আছে। এই যে ফ্রিকোয়েন্সির সাথে রেজিস্টর কোনো চেঞ্জ নাই, রেজিস্টর কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে, ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন রেজিস্টর একই থাকবে সব সময়, ঠিক আছে। এখন যদি আমরা z xl টা দেখি, xl মানে কি 2 পাই fl, এখানে একটু লক্ষ্য করব সবাই, এটা কি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এটা কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখন x এটা হচ্ছে কি z এর বার, এই অংশটা কার, z এর, এটা কার, ফ্রিকোয়েন্সি। আচ্ছা এখন 2 পাই fl, xl মানে কি 2 পাই fl, ঠিক আছে। তাহলে 2 পাই fl যেহেতু, তার মানে কি যদি f টা বাড়ে, যদি f টা বাড়ে তাহলে অবশ্যই xl টা বেড়ে যাবে, আর xl টা বাড়লে z টা বেড়ে যাবে। তার মানে f এর সাথে z এর অবশ্যই সম্পর্ক আছে বা xl এর সম্পর্ক আছে, কিন্তু এখানে f এর সাথে আর কোনো সম্পর্ক ছিল না, তাই সরাসরি চলে গেছিল। এখন যেহেতু f এর সাথে z এর বা xl এর সম্পর্ক আছে, তাই এটা কি হবে, এই যে এখান থেকে সরলরেখা বরাবর চলে যাবে, ঠিক আছে। এটা কি xl, f এর সাথে, মানে আমরা যখন ফ্রিকোয়েন্সি যখন এখানে দিচ্ছি তখন কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি যখন এখানে দিচ্ছি তখন z টা কোথায়, এখানে, আবার ফ্রিকোয়েন্সি যখন বাড়াচ্ছি তখন z টা আবার কোথায়, এখানে, আবার যখন ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াচ্ছি তখন z টা কোথায় হচ্ছে, এখানে, মানে ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে z এর মানটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা এখন দেখব xc, ঠিক আছে, xc মানে কি 1/2 পাই fc, 1/2 পাই fc, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এখন আমি অঙ্কন করি আগে, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1/2 পাই fc কার সূত্র, xc এর সূত্র, ঠিক আছে। xc মানে কি 1/2 পাই fc, তার মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে xc কমবে, ব্যস্তানুপাতিক যেহেতু, উল্টানুপাতিক যেহেতু, ফ্রিকোয়েন্সি যদি বাড়ে xc কমবে, ফ্রিকোয়েন্সি যদি কমে xc কি হবে, বাড়বে। দেখেন কার্ভটা ঠিক সেরকমই হয়েছে, যখন ফ্রিকোয়েন্সি এখানে, সাপোজ যখন ফ্রিকোয়েন্সি এখানে, তখন কিন্তু xc টা কোথায় একটু বেশি ছিল, মানে z টা কোথায় ছিল, এখানে। এবার যখন ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াইছি, যখন ফ্রিকোয়েন্সি আরেকটু বাড়াইছি তখন xc টা কিন্তু আরেকটু কমে গেছে, ফ্রিকোয়েন্সি যখন আবার আরো বাড়াইছি তখন xc মানে z কিন্তু আরো কমে গেছে, তার মানে সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। এই কার্ভ মানে এটা ইম্পিডেন্স কার্ভ, কার সাপেক্ষে, একবার xl এর সাপেক্ষে, একবার r এর সাপেক্ষে, একবার কি x এর সাপেক্ষে। এই কার্ভে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা এখন যখন তিনটায় একত্রিত আমরা সংগঠিত করব, তিনটায় যখন একত্রে অঙ্কন করব, এখন এমনকি তিনটায় একত্রে অঙ্কন করব, অর্থাৎ ফর r xl xc,
ফর আর এক্স এর এক্স অর্থাৎ জেড ফিগার, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ জেড এর কি ফিগার। তাহলে জেড এর ফিগার যদি আমরা এখন অঙ্কন করি, একটু আচ্ছা দেখো এটা কি ছিল আমাদের আর, এটা কি ছিল এক্সএল, এটা কি ছিল এক্সসি, কি ছিল এক্সসি, ঠিক আছে, তিনটা একত্রে অঙ্কন করছি। তাহলে তিনজন যেখানে কাট হবে, এই তিনজনই যেখানে কি হবে কাট হবে, সেটাই মূলত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তিনজন যেখানে কাট হবে সেটাই মূলত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তিনজনই যেখানে কাট হবে সেটাই কি মূলত রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ আর, অথবা কোন বইতে এফ নট লেখা আছে। এফ আর আর এফ নট মূলত একই কথা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে আসি যে এখন এদিকে একটু আসবো। আচ্ছা এখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি আগে মানে এতটুকু অংশ আগে দেখি, এতটুকু অংশ কে বেশি আছে, এক্সেল বেশি নাকি এক্সি বেশি? আমরা এতটুকু অংশ দেখছি এক্সেল এর তুলনায় এক্সিটা বেশি, তাহলে যতটুকু অংশে এক্সেল এর তুলনায় এক্সি বেশি হয় সে অংশের সার্কিট কি হয়, অবশ্যই ক্যাপাসিটি। তাহলে সার্কিট এখানে কি হবে ক্যাপাসিটি, ঠিক আছে, ক্যাপাসিটি। তারপরের অংশ দেখছি যে এখানে কি এক্সিটা কিন্তু কম, এক্সেল কি বাড়তেছে, এক্সেল কি অনেক বেশি, তাহলে এই পরের অংশ কি সার্কিট অবশ্যই কি হবে ইন্ডাকটিভ, সার্কিট অবশ্যই কি হবে ইন্ডাকটিভ, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে ওভার করলে সার্কিট হয়ে যাবে কি ইন্ডাকটিভ, আর সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম হলে সার্কিট কি হবে ক্যাপাসিটিভ, ঠিক আছে। এটাতে কার কোনো সমস্যা আছে ইম্পিডেন্স কার্ভে? আচ্ছা এখন আমি এটা আরেকটু করে দিব, সহজ করে দিব, দেখি কিছু কিছু বইতে আবার ভিন্ন রকম আছে, সেটা একটু দেখাবো। কিছু কিছু বইতে আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি জেড এমন আছে, ঠিক আছে, কিছু কিছু বইতে আছে কেমন এমন, মানে কি এই যে এখানে ছিল, এখানে যে অংশটা ছিল এরকম বাড়তেইছে সেটা কেটে দিছে, আবার এখান থেকে যেটা কমতেইছে, এখান থেকে যেটা কমতে হয়েছিল সেটাও কেটে দিছে, সেটাও কি কেটে দিছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে যে অংশটি ছিল সেটা মুছে দিছে, এখান থেকে যে অংশটা ছিল সেটাও মুছে দিছে, কিছু কিছু বইতে এমন আছে, ঠিক আছে, কিছু কিছু বইতে এমন আছে, মানে এতটুকু অংশ মুছে দিছে, এরপরের অংশ এতটুকু মুছে দিছে, কেন? কারণ এই যে এখানে রেজোন্যান্স সংঘটিত হলো, এখানে যে এফআরটা, এখানে যে রেজোন্যান্স সংঘটিত হলো, এই রেজোন্যান্স সংঘটিতের আগে যে ইন্ডাক্টরের মানটা সেটা ক্যাপাসিটরের তুলনায় কম, ইন্ডাক্টরের যে মান সেটা ক্যাপাসিটরের তুলনায় কম, তাহলে সেখানে নেট রিঅ্যাকট্যান্সটা কি হবে ক্যাপাসিটিভ হবে, তাই সেখানে শুধু নেট রিঅ্যাকট্যান্স কি আছে ক্যাপাসিটিভ রাখছে, ঠিক আছে, এটা এক্স এর। আচ্ছা তারপরে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যখন ওভার করবে সেই অবস্থায় ক্যাপাসিটরের পরিমাণ কম কিন্তু ইন্ডাক্টরের পরিমাণ বেশি, তাহলে নিট রিঅ্যাকট্যান্স কি হবে অবশ্যই ইন্ডাকটিভ, নিট রিঅ্যাকট্যান্স কি হবে ইন্ডাকটিভ, অর্থাৎ এক্সএল হবে নিট রিঅ্যাকট্যান্স, তাই এর পরবর্তী অংশটা কি বলছে এক্সএল, পরবর্তী অংশটা কি বলছে শুধু এক্সএল, ঠিক আছে। আর এই ডট 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 এখানে কি আছে জেড মিনিমাম, মানে জেড মিনিমাম ইকুয়াল টু কি আর, জেড মিনিমাম ইকুয়াল টু এখানে কি দিয়েছে শুধু আর দিয়েছে, ঠিক আছে, কিছু কিছু বইতে এইটা দেওয়া আছে, এটার পরিবর্তে কিছু কিছু বইতে এটা দেওয়া আছে। এখন এখন তারপরে আমরা একটা ছোট্ট করে একটা কার্ভ দেখব, যদিও কার্ভ সম্বন্ধে একটু আগে বলা হয়েছে, তারপর আরেকবার দেখব। ফ্রিকোয়েন্সি আর এল সি পাওয়ার ফ্যাক্টর পিএফ, ঠিক আছে। আচ্ছা
আরএলসি পাওয়ার ফ্যাক্টর কি সার্কিট কি ক্যাপাসিটিভ এইটুক সার্কিট কি ইন্ডাকটিভ যাই হোক এখন when এটা একটু ছোট হয়ে গেছে না আচ্ছা এটা একটু বড় করি আচ্ছা when সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বড় সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বড় অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি কোথায় আছে এখানে অথবা এখানে অথবা এখানে মানে এই বিন্দু থেকে আগে সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে কম অর্থাৎ এই সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিছে কি এই এতটুকু অংশের মধ্যে যে কোনো এতটুকু অংশের মধ্যে যে কোনো একটা মান দিছে তাহলে এই অবস্থায় সাপ্লাই ফ্রিকোয়েন্সি যত মান দিছে সেই অবস্থায় সার্কিট কি হবে শুধু সেখানে যদি সার্কিটে কি থাকবে আমরা যে সার্কিট অঙ্কন করেছিলাম আরএলসি সিরিজ সার্কিটে সেখানে কিন্তু শুধুমাত্র ক্যাপাসিটর থাকবে রেজিস্টর তো থাকবেই ওটাতে ইউনিট ওটা থাকবে কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে শুধু কে থাকবে ক্যাপাসিটর থাকবে ঠিক আছে সার্কিটে কে থাকবে শুধু ক্যাপাসিটর আর সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হয় লিডিং হয় পাওয়ার ফ্যাক্টর কি হয় লিডিং অর্থাৎ সার্কিট যদি ক্যাপাসিটিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হয় লিডিং হয় when সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বড় সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বড় অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি এত পরিমাণ দিছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে ওভার করছে মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে এখানে অথবা এখানে মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে ওভার করছে তাহলে এর থেকে ওভার করলে সার্কিটটা কি হয় তখন ইন্ডাকটিভ সার্কিটটা কি হয় তখন ইন্ডাকটিভ আর সার্কিট যদি ইন্ডাকটিভ হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হয় অবশ্যই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি হবে অবশ্যই ল্যাগিং হবে ঠিক আছে আচ্ছা এখন যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান দেওয়া হয়েছে অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যা সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেই পরিমাণে দেওয়া হয়েছে তখন সার্কিট কি হবে রেজিস্টিভ সার্কিট তখন কি হবে রেজিস্টিভ আর সার্কিট রেজিস্টিভ মানে পাওয়ার ফ্যাক্টর কি ইউনিটি সার্কিট রেজিস্টিভ মানে কি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি এই কার্ভে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি যতটুকু পড়েছি ততটুকুতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি বাইরে নিচে চারটা আরেকবার বলে দেন তো একটু আচ্ছা ঠিক আছে মুট করে রাখেন কারো কোনো অন্য কারো কোনো কথা থাকলে বলতে পারি আচ্ছা কারো কোনো কথা নাই না তাহলে চারটা একবার বোঝাই দিই দেখি দেখেন এটা লাইন সিক এটা ফ্রিকোয়েন্সি এটা সার্কিট মানে কি সার্কিট রেজিস্টিভ নাকি ইন্ডাকটিভ নাকি ক্যাপাসিটিভ এটা কি দিছি সার্কিট কোন টাইপের মানে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি সেটা মান ঠিক আছে এখন যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি দিছি সাপোজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপোজ 10 কিলোহার্টজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপোজ কত 10 কিলোহার্টজ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ হয় এখন যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা 5 কিলোহার্টজ ধরি সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি 5 কিলোহার্টজ ধরি তাহলে অবশ্যই এই অবস্থায় কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি বেশি না সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি বেশি এই অবস্থায় সার্কিট কি হবে যেহেতু না সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে যেহেতু বেশি তাহলে এই অবস্থায় সার্কিট অবশ্যই কি হবে ক্যাপাসিটিভ সার্কিট অবশ্যই কি হবে ক্যাপাসিটিভ কারণ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখানে আছে কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সি এরও আগে মানে এইখানে আছে তাহলে যদি এইখানে আসে তাহলে সার্কিট কি হবে ক্যাপাসিটিভ সার্কিট অবশ্যই কি হবে ক্যাপাসিটিভ ঠিক আছে সার্কিট অবশ্যই কি হবে ক্যাপাসিটিভ কারণ এই অংশ মানে কি এই অংশ আর এই অংশে সবথেকে বেশি পরিমাণ কি থাকে ক্যাপাসিটর থাকে ইন্ডাক্টর কি থাকে পরিমাণে কম থাকে ইন্ডাক্টর পরিমাণ এখানে কি থাকে কম থাকে তাই সুতরাং এখানে সার্কিটটা এই অংশটা থাকে কি হবে ক্যাপাসিটিভ তাই এখানে সি দিছি আর পাওয়ার ফ্যাক্টর কি হবে লিডিং সার্কিট যদি ক্যাপাসিটর হয় পাওয়ার ফ্যাক্টর তো লিডিং হয় এটা তো স্বাভাবিক কথা ঠিক আছে এখন যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা সাপোজ 15 দেই সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি 15 কিলোহার্টজ দেই তাহলে কি দেখতেছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকেও সাপ্লাই ফ্রিকোয়েন্সি বেশি দিছি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকেও সাপ্লাই ফ্রিকোয়েন্সি পরিমাণটা কি বাড়ায় দিছি তাহলে এই অবস্থায় কি হবে আমরা দেখি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখানে কিন্তু সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখান থেকেও বাড়ায় দিছে মানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এখানে বা এখানে তাহলে এটা ওভার করলে সার্কিটে শুধু কে থাকে ইন্ডাক্টর থাকে কেন কারণ এটা ওভার করলেই
ক্যাপাসিটরের মানটা আস্তে আস্তে কি কমে যায়, মানে এর মানটা কমে যায়, কিন্তু ইন্ডাক্টরের মানটা কি বাড়তেই থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি নিট রিঅ্যাকট্যান্সটা কি হয়, তখন শুধু এক্সেল আর নিট রিঅ্যাকট্যান্স কি হবে, ইন্ডাকটিভ হবে, ঠিক আছে। যার জন্য এখানে যে সার্কিটটা হবে সেটা হবে ইন্ডাকটিভ সার্কিট, সেখানে কি হবে, ইন্ডাকটিভ সার্কিট, তাই এখানে এল দিছি। আর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হয়, ল্যাগিং হয়, ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হয়, ল্যাগিং হয়, ঠিক আছে। আচ্ছা এইবার এখন যদি তার পরবর্তী অবস্থায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছিল 10 কিলোহার্টজ, তাহলে যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমরা যদি 10 কিলোহার্টজ ধরি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছিল 10 কিলোহার্টজ, সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি আমরা 10 কিলোহার্টজ ধরি, তাহলে কি হচ্ছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে এই পয়েন্টে চলে আসছে আমরা, কোন পয়েন্টে, এই পয়েন্ট মানে কোথায় চলে আসছি, এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে চলে, তাহলে এখানে চলে আসলে এখানে মানে কি, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা মানে কি, এই পয়েন্টটা অবশ্যই রেজোন্যান্স সংঘটিত হয়, আর এই পয়েন্টটা রেজোন্যান্স সংঘটিত হওয়ার মানে কি, পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি হবে, পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি হবে, এবং সার্কিট কি হবে, রেজিস্টিভ, সার্কিট কি হবে, রেজিস্টিভ। আশা করি যে ভাই বলছিলেন সে ভাই ক্লিয়ার হয়েছে। আর কার কোনো বুঝি নাই, কি বললেন প্রশ্ন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তো ফিক্সডই, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, এটা তো পরিবর্তন করা যায় না। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কখনো পরিবর্তন করা যাবে, যে কোনো একটা সার্কিটের জন্য রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সবসময় ফিক্সড, এটা তো সরানো যাবে না, ঠিক আছে। আমি মুভ করে রাখি। আচ্ছা, তাহলে এতটুকু আমাদের শেষ হলো, এখন পরবর্তী দিকে যাই আমরা। মুভ করেন। রাহিক ভাই আপনি একটু মিট করেন ভাইয়া। ভাই এখন আমরা i ইকুয়াল টু কি জানি, v বাই z, i ইকুয়াল টু কি জানি, v বাই z, তার মানে z এর কার্ভটা যেমন হয়েছিল i এর কার্ভটা কি হবে তার উল্টা, z এর কার্ভটা যেমন হয়েছিল i এর কার্ভটা কি হবে ঠিক তার উল্টা, ঠিক আছে। z এর কার্ভটা যেমন ছিল i এর কার্ভটা কি হবে তার উল্টা, তাহলে আমরা উল্টায় অঙ্কন করি কার্ভটা। এই যে উল্টালাম, ঠিক আছে। তাহলে z তো কি হয় এখানে মিনিমাম হয়, z এখানে কি হয় মিনিমাম হয়, ঠিক আছে, z কি হয় মিনিমাম হয়। আচ্ছা, এটা ফ্রিকোয়েন্সি, z কি হয় মিনিমাম হয় রেজোন্যান্স সিরিজ সার্কিটে, তাহলে i কি হবে ম্যাক্সিমাম, i যেহেতু তার উল্টা i কি হবে ম্যাক্সিমাম, তাহলে এই পয়েন্টে i কি ম্যাক্সিমাম, i ম্যাক্সিমাম, তাহলে এই পয়েন্টে আবার কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হবে, এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই পয়েন্টে r কি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যেহেতু r টা ম্যাক্সিমাম, তাহলে পাওয়ারটাও কি হবে ম্যাক্সিমাম, রেজোন্যান্স পাওয়ারটাও কি হবে অবশ্যই i যেহেতু ম্যাক্সিমাম, রেজোন্যান্স সার্কিটে আরেকটা কথা ভেবেছে যে পাওয়ারও কি হয় ম্যাক্সিমাম, পাওয়ারও কি হয় ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। রেজোন্যান্সে আরেকটা কথা ভেবেছে সেটা কি পাওয়ার কি হয় ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা দেখছি, তারপরে এখন তার পরবর্তী কথা হচ্ছে যে পাওয়ারকে হাফ করার জন্য এই পাওয়ারটা যদি আমরা হাফ নেই, তাহলে পাওয়ার হাফ নিলে কোথায় চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে পাওয়ার হাফ, মানে এই পয়েন্টে কি পাওয়ারটা হাফ, ঠিক আছে, পাওয়ারটা কি হাফ, তাহলে পাওয়ারটা হাফ p ইকুয়াল টু আমরা কি জানি i স্কয়ার r, p ইকুয়াল টু কি জানি i স্কয়ার r, তাহলে পাওয়ার হাফ মানে এটাকে মনে করি সাপোজ pl ইকুয়াল টু কি ph, এই পাওয়ার হাফটাকে pl ইকুয়াল টু ph, তাহলে pl মানে কি হবে যে i স্কয়ার r ভাগ কি 2, i স্কয়ার r ভাগ 2, অথবা এখানে কিভাবে লেখা যায় যে i ভাগ √2 স্কয়ার গুণন কি r, তার মানে এখানে যে কারেন্ট সেই কারেন্টের পরিমাণটা কত i ভাগ √2, এখানে কারেন্টের পরিমাণ কত i ভাগ
√2, কারণ এখানে পাওয়ার যেহেতু অর্ধেক, তাহলে কারেন্টটাও কি হবে 0.707। এখানকার তুলনায় এখানে কারেন্ট কত হবে 0.707, ঠিক আছে। তাহলে এখানে যে বিন্দুতে এখানে এখানে এটা যেটা কাট করবে সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এখানে এটা যেটা কাট করবে সেটা হচ্ছে কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর আই ম্যাক্সিমাম, আই ম্যাক্স কারেন্ট মানে ভি স্কয়ার বাই কি জেড, আর ভি স্কয়ার বাই জেড মানে কি ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই জেড মানে কি ভি স্কয়ার বাই আর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট এখানে কাট অফ পয়েন্ট বলে, এটাকে কি বলে কাট অফ পয়েন্ট। একটা কথা, এখানে কি বলে কাট অফ পয়েন্ট অথবা হাফ পাওয়ার পয়েন্ট, কারণ পাওয়ার এখানে এই দুই পয়েন্টে কি পাওয়ার হাফ হয়ে যায়। এটা কি পিএল, এটা কি পিএইচ। পিএল আর পিএইচ একই মান, পিএল আর পিএইচ কি একই মান। আচ্ছা, এটা কি এই পয়েন্টটাকে কি বলে কাট অফ পয়েন্ট অথবা হাফ পাওয়ার পয়েন্ট। কাট অফ পয়েন্ট অথবা কি হাফ পাওয়ার পয়েন্ট, আরেকটা নাম বলে 3dB পয়েন্ট, আরেকটার কি নাম বলে 3dB পয়েন্ট। মোট তিনটা নাম। তার মানে যদি 3dB পাওয়ার বলে তাহলে সেটা বুঝতে হবে কি পিএল পিএইচ বের করতে বলছে, অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি বলে তাহলে বুঝতে হবে সেটা এফএল এবং এফএইচ বের করতে বলছে, অথবা যদি বলে হাফ পাওয়ার পয়েন্ট ফ্রিকোয়েন্সি বলে তাহলে বুঝতে হবে সেটা এফএল এবং এফএইচ বের করতে বলছে, ঠিক আছে। এখানে নাম মোট তিনটা। তাহলে এখানে তো আমরা বুঝলাম কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এখানে যে কারেন্টটা ফ্রিকোয়েন্সিটা কাট করছে, কাট অফ পয়েন্ট বলছে, ঠিক আছে। পাওয়ারটা হাফ হাফ হয়েছে তাই হাফ পাওয়ার বলছে, সেটাও মানলাম, ঠিক আছে। কিন্তু এখানে 3dB ভাই, এখানে 3dB কিভাবে বলে, এটা যে 3dB পয়েন্ট, 3dB কিভাবে বলে, 3dB বা কেন বলে, এটা 3dB কিভাবে হইলো সেটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। এখানে এই পয়েন্টটাকে কেন 3dB পয়েন্ট বলে সেটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, তাহলে এটা মানে কি i বাই √2 মানে কি 0.707 i বাই √2 মানে কি 0.707 i। আমরা জানি কোন মান সেটা x, x মানে কি v অথবা i, v অথবা i, v অথবা i এর মূল মানকে যদি ডেসিবেলে প্রকাশ করতে যাই, v অথবা i এর মূল মানকে যদি ডেসিবেলে প্রকাশ করতে যাই তাহলে কত লিখতে হয় 20 log x। x মানে কি v অথবা i, x মানে কি v অথবা i, এটা তখন কি হয়ে যায় dB তে হয়ে যায়, তখন কি হয়ে যায় এটা dB তে হয়ে যায়, ঠিক আছে। এই লগ শুধু লগ মানে log 10, কিন্তু শুধু লগ দেওয়া মানে কি log 10, এটা বুঝে নিতে হবে, বাংলাদেশে 10 বেস লগ হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে যদি আমাদের এখানে i নেই, i এর মানটা এখান থেকে এখানে এর এতটুকু i ডিফারেন্স কত 0.707, এতটুকু i ডিফারেন্সটা কত 0.707, ঠিক আছে। তাহলে 0.707 1/√2 কে যদি ডেসিবেলে প্রকাশ করি তাহলে 20 log 1/√2 মানে 0.707, যেটা হয়ে যায় -3dB, যেটার মান আসে কি -3dB, ঠিক আছে। ক্যালকুলেটর স্ক্যানে নাই, যাই হোক এটার মান কি আসবে -3dB। সেই জন্য একে কি বলে 3dB ডাউন, একে কি বলে 3dB ডাউন। তার মানে এখান থেকে এই যে অংশটা, এতটুকু যে অংশটা, এই অংশটা কি বলে 3dB ডাউন, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা কি 3dB ডাউন পয়েন্ট অথবা শুধু 3dB পয়েন্ট, ঠিক আছে। 3dB ডাউন পয়েন্ট অথবা শুধু 3dB পয়েন্ট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে 3dB এই পয়েন্টটাকে কেন 3dB পয়েন্ট বলে। এই ম্যাথটাও কিন্তু বইতে একবার আসছে, ঠিক আছে। 3dB পাওয়ার না ফ্রিকোয়েন্সি চেয়েছিল, ঠিক আছে, কিন্তু বইতে কোথাও কিন্তু 3dB এমন কিছু নাই। তারপরে বইতে আসলো 3dB পাওয়ার না ফ্রিকোয়েন্সি বের করতে বলছিল। সুতরাং অজানা থাকলে কিন্তু সেটা অনেক কঠিন মনে হয়। বিষয়টা আমরা জানি, জাস্ট নামটা যে ভিন্ন এটা অনেকে জানতাম না। যাই হোক, এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আবার একটু বোঝাই দিলে মনে হয় ভালো হতো, একটু সমস্যা মনে হচ্ছে। জি ভাই, একটু জটিল মনে হইতেছে ভাই। কোনটা
কোনটা জটিল মনে হচ্ছে? ভাই এটা ইউরের শব্দটা একটু জটিল মনে হইতেছে ভাই। ভাই ওই যে 3 dB ডাউনটা একটু বুঝিয়ে দিবেন, আর 3 dB ডাউন এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা দেখেন 3 dB ডাউন মানে যে কোনো মানকে, যদি যে কোনো মানকে আমরা ডেসিবেলে প্রকাশ করতে চাই তাহলে সেই মানকে কি করতে হয়, 20 লগ সেই মান দিতে হয়। যে কোনো মানকে যদি ডেসিবেলে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হয়, 20 লগ সেই মান দিতে হয়, ঠিক আছে? তাহলে এখন আমাদের এখান থেকে এই পর্যন্ত এখানে যে মানটা ছিল সেই মান আর এই মানের এই যে গ্যাপ, এই গ্যাপের পার্থক্য কত, 0.707 অর্থাৎ 1/√2 অর্থাৎ 1/√2। তাহলে এখন এতটুকুর মানের পার্থক্য কত, 1/√2। তাহলে এই 1/√2 কে যদি আমরা ডেসিবেলে প্রকাশ করতে যাই, এই যে 20 লগ 1/√2 যদি ডেসিবেলে প্রকাশ করতে যাই তাহলে সেটা কি হয়ে যায় ক্যালকুলেটরে, -3 dB হয়। সেটা কত হয়, -3 dB। তাহলে মাইনাসের জন্য ডাউন লিখছি, মাইনাসের জন্য কি লিখছি, ডাউন। তার মানে কি এই পয়েন্টটাকে কি বলতে পারি আমরা, এখান থেকে এটা আসতে হলে কত আসতে হয়, 3 dB নিচে নামতে হয়, 3 dB নিচে নামতে হয়। যার জন্য এই দুই পয়েন্টটাকে আমরা 3 dB পয়েন্টও বলি, ঠিক আছে? এই দুই পয়েন্টটা কি বলি, 3 dB পয়েন্ট। ভাই কাট অফ পয়েন্ট একটু ভাই বলেন। কাট অফ পয়েন্ট এই যে এখান থেকে ফ্রিকোয়েন্সি কাট করতেছে এখানে, সেজন্য এখানে কাট অফ পয়েন্ট বলে এখানে, ঠিক আছে? এফএল এবং এফএইচ কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এটা, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মানে এইটা, ঠিক আছে? আচ্ছা এখন আমরা আরো এখান থেকে জিনিস দেখবো। আচ্ছা ব্যান্ডউইথ দেখবো, ঠিক আছে? এটা তাহলে এখন মুছে দেই, এখানে দরকার নাই। আচ্ছা ব্যান্ডউইথ, ঠিক আছে? তো ব্যান্ডউইথ মানে কি, ব্যান্ডউইথ মানে ফ্রিকোয়েন্সির অ্যাভেলেবল যে রেঞ্জটা থাকে, ঠিক আছে? কোনো কিছু করার জন্য, ট্রান্সমিট করার জন্য ফ্রিকোয়েন্সির অ্যাভেলেবল যে রেঞ্জ। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির অ্যাভেলেবল রেঞ্জ কতটুকু, অবশ্যই এতটুকু, লোয়ার কাট অফ থেকে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি কতটুকু, অতটুকু। তাহলে ব্যান্ডউইথ মানে কতটুকু, এই তো ব্যান্ডউইথ, এতটুকু যে অংশ, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ফ্রিকোয়েন্সিটা থাকবে, যে অ্যাভেলেবল ফ্রিকোয়েন্সি থাকবে, সেটা কি তার ব্যান্ডউইথ, সেটা কি তার ব্যান্ডউইথ, ঠিক আছে? তো ব্যান্ডউইথের অনেক বড় প্রমাণ আছে, ঠিক আছে? এখান থেকে ব্যান্ডউইথের অনেক বড় প্রমাণ আছে, তো আমি আর ওইদিকে গেলাম না, ওটা অনেক বড় প্রমাণ, প্রমাণটা ওইদিকে গেলাম না। যাই হোক, তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে R/L, ব্যান্ডউইথ ইকুয়াল টু কি, R/L, ঠিক আছে? অনেক বড় প্রমাণ আছে যেখান থেকে ব্যান্ডউইথ R/L লেখা যায়, ঠিক আছে? R/L মানে এটা কিন্তু অ্যাঙ্গুলার ব্যান্ডউইথ, ঠিক আছে? রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তাহলে এখানে যদি আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ লিনিয়ার ব্যান্ডউইথ যদি দেখতে চাই তাহলে কি হবে, R/2πL, R বাই কত, 2πL, এটা কি হার্টজ হবে। তো R/2πL এটা কি হবে, হার্টজ। তাহলে এখানে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যতটুকু এখানেও কিন্তু সেম, এখানে যতটুকু এখানেও কি ততটুকু, এই দুই অংশটা কি সেম অংশ। তাহলে টোটালটা যদি R/2πL হয় তাহলে অবশ্যই এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু অবশ্যই কি হবে, R/4πL। তাহলে আবার এতটুকু কি হবে, R/4πL, ঠিক আছে? এই অংশটুকু কি R/4πL, অংশটুকুর ফ্রিকোয়েন্সি কত, R/4πL। এতটুকু ফ্রিকোয়েন্সি কত, R/4πL, এতটুকু ফ্রিকোয়েন্সি কত, R/4πL। তাহলে আমরা যদি FL নির্ণয় করতে চাই, FL লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যদি নির্ণয় করতে চাই তাহলে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি মাইনাস R/4πL, অর্থাৎ যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে সেটা থেকে যদি আমরা এতটুকু বাদ দেই, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে সেটা থেকে যদি আমরা এতটুকু অংশ বাদ দেই তাহলে কিন্তু আমরা FL টা পাবো। FL মানে কি, 0 হার্টজ থেকে শুরু করে এতটুকু। তাহলে এতটুকু মানে কি, টোটাল এতটুকু বিয়োগ এতটুকু, তাহলে কি এতটুকু পেয়ে যাব। তাহলে এখন হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ FH মানে কি, FR প্লাস R/4πL, FR প্লাস R/4πL, অর্থাৎ যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে তার সাথে এতটুকু অংশ যোগ করলে আমরা এতটুকু পেয়ে যাব। কতটুকু, এতটুকু পেয়ে যাব, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে ব্যান্ডউইথ যেটা সেটা কিন্তু এর উপরে নির্ভর করতেছে না। ব্যান্ডউইথটা শুধু কার উপরে নির্ভর করে? ব্যান্ডউইথটা নির্ভর করে আর এবং এল এর উপরে। ব্যান্ডউইথটা কার উপর নির্ভর করতেছে? আর এবং এল এর উপরে, ঠিক আছে? ব্যান্ডউইথ কার উপর নির্ভর করতেছে? আর এবং এল এর উপরে। ব্যান্ডউইথ কখনো ক্যাপাসিটরের উপর নির্ভর করে না। ব্যান্ডউইথ আর বাই 2 পাই এল, কারণ আর এবং এল এর চেঞ্জ হলে ব্যান্ডউইথটা চেঞ্জ হবে। ক্যাপাসিটরের সাথে এই সার্কিটের, এই জন্য সিরিজ সার্কিটের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। কারো কোনো কথা থাকলে বলতে পারি, নাহলে মুছে দেব। আচ্ছা, তবে একটা টপিকস বাকি থাকলো ভাই, ডাইনামিক ইম্পিডেন্স। দেরি আছে, সেটা প্যারালাল রেজোনেন্স। এখনো কি এটা শেষ হয়েছে? শেষ না হতেই যদি বলেন বাকি থাকলো তাহলে হবে। আচ্ছা, এখন আমি একটা কার্ভ দেখাবো। আচ্ছা দেখ, এখানে তো জেড ইকুয়াল টু আমরা কি লিখছিলাম? আর প্লাস জে অফ এক্স এল মাইনাস এক্স, এটা লিখছিলাম, ঠিক আছে? কোনটা লিখছিলাম? এটা লিখছিলাম। এখন যদি শুধু এর মানটা লিখতে চাই, তাহলে জেড ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? রুট ওভার আর স্কয়ার প্লাস 1 আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস, আবার লিখলাম মাইনাস 1 ভাগ ওমেগা সি স্কয়ার, মাইনাস 1 ভাগ ওমেগা সি স্কয়ার। এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? জেড ইকুয়াল টু এটা আমরা জানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি একটা চার্ট দেখাবো। চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, সেই চার্টটা দেখবো। যদিও এটা খুব কম আসে, তারপরেও চার্টটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ফ্রিকোয়েন্সি, এটা কি? ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি, জেড মডুলাস ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি স্কয়ার রুট ওভার, ঠিক আছে? আচ্ছা, তারপরে আচ্ছা, এটা যদি আমরা কোণ লিখি তাহলে কি লিখতে পারি? tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি ভাগ কত? আর। এটা কোণ যদি লিখি তাহলে এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কোণ আমরা কি লিখতে পারি? the angle of z equal to tan inverse omega l minus 1 ভাগ omega c by কত? r by কত? c
আর ঠিক আছে আই ইকুয়াল টু আমরা কি জানি ভি ভাগ জেড আর এটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর পি এফ ঠিক আছে আচ্ছা আবার আমি বলে দিচ্ছি সবাই দেখেন আমি কোনটা কার ঘর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ঘর ঠিক আছে মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর কি এটা ফ্রিকোয়েন্সির ঘর আর এটা কার ঘর ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি মানে শুধু এইটার ঘর ঠিক আছে আচ্ছা তারপর এটা কি মডুলাস অফ জেড মানে কি শুধু এইটুকুর ঘর শুধু কমটুকুর ঘর এতটুকুর ঘর এখানে লিখছি যে রুট ওভার আর স্কয়ার প্লাস রুট ওভার ওমেগা এল মাইনাস 1 ভাগ ওমেগা সি হোল স্কয়ার মানে এইটাই আর কি এখানে ভালোভাবে লেখার জায়গা নাই এটাই আর কি এখানে লিখছি ঠিক আছে এই এতটুকু এখানে লিখছি তারপর টুকু কি এতটুকু মানে জেড এর যে কোণ সেটা এখানে এইটুকু এখানে লিখছি ঠিক আছে তারপর একটা লিখছি কারেন্টের ঘর মানে এটা কোণের ঘর এটা জেড এর ঘর এটা কি এই দুজনের পার্থক্য মানে নিট রিঅ্যাকট্যান্সের ঘর এটা ফ্রিকোয়েন্সির ঘর এটা কারেন্টের ঘর এটা পাওয়ার ফ্যাক্টরের ঘর এটা কি পাওয়ার ফ্যাক্টরের ঘর ঠিক আছে আচ্ছা এখন এর আগে দেখাইছি তারপর আবারও পুনরাবৃত্তি আর কি আবারও পুনরাবৃত্তি ঠিক আছে যে ওমেগা ইকুয়াল টু ওমেগা এইচ যদি হয় মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং হায়ার ফ্রিকোয়েন্সি যদি কি হয় সমান হয় সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর হায়ার ফ্রিকোয়েন্সি কি হবে সমান হবে তাহলে এটা কখন হয় অবশ্যই যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে অবশ্যই যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে তখন তো এই দুজন সমান হবে ঠিক আছে তাছাড়া তো সমান হবে না ঠিক আছে তাহলে এই অবস্থায় যদি সমান হয় তাহলে এদের পার্থক্যটা এই অবস্থায় যদি সমান হয় তাহলে এদের পার্থক্যটা কি হবে এদের পার্থক্যটা কি হবে আর হবে এদের পার্থক্য যে মানটা সেটা কি হবে আমাদের আর হবে পার্থক্য যে মানটা সেটা কি হবে আর হবে ঠিক আছে আচ্ছা তারপরে এটা যেহেতু আর তাহলে z ইকুয়াল টু কি হচ্ছে এখানে z এর ঘরটা z এর মানটা এটা যদি r হচ্ছে তাহলে এটাও কি হচ্ছে r স্কয়ার প্লাস কি r স্কয়ার কেন কারণ এতটুকুর মান r স্কয়ার তাহলে এতটুকু r বাড়লো তাহলে এতটুকুর মান কি r উপরে শুধু স্কয়ার ঠিক আছে তাহলে z ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে √2r z ইকুয়াল টু কি পেলাম আমরা এই অবস্থায় √2r তাহলে এখানে যদি √2r হয় মানে এটুকু যদি r হয় মানে এটুকুর অংশ যদি r হয় তাহলে tan ইনভার্স মানে এখানে লিখতেছি এখানে যেটার মান tan ইনভার্স উপরে কত এটুকুর পার্থক্য কত পাইছি r পার্থক্য কত পাইছি r তাহলে r ভাগ কত r মানে tan ইনভার্স 1 তাহলে tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি হয় 45 ডিগ্রি হয় না tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে ZH কত হবে 45 ডিগ্রি ZH কত হবে 45 ডিগ্রি ঠিক আছে কত হবে 45 ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে IH ইকুয়াল টু আমরা কি লিখতে পারি V ভাগ Z মানে কত এই যে এটা V ভাগ Z মানে কত 2√r অ্যাঙ্গেল কত -45 কেন কারণ Z যদি +45 হয় কারেন্ট কি হবে -45 Z যদি +45 হয় কারেন্ট কি হবে -45 আর Z যদি প্লাস হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর অবশ্যই কি হবে ল্যাগিং হবে আর 45 ডিগ্রি পাওয়ার ফ্যাক্টর তখন কত হয় 0.707 কি হবে এটা ল্যাগিং এটা কি ল্যাগিং আমরা তো আরেকটা কথা আমরা তো আগেই দেখছি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে সার্কিট কি হয় ইন্ডাকটিভ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি থেকে সাপ্লাই ফ্রিকোয়েন্সি বেশি হলে সার্কিট কি হবে ইন্ডাকটিভ মানে 45 ডিগ্রি হবে এটা সার্কিট কি হবে ইন্ডাকটিভ আর ইন্ডাকটিভ মানে কি ল্যাগিং ইন্ডাকটিভ মানে কি সেটা ল্যাগিং আর এই পার্টটা তো দেখছি ঠিক আছে ইন্ডাকটিভ মানে ল্যাগিং সেম এখন যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান হয় সাপ্লাই ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সমান অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি বেশি সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেশি তাহলে এই দুজনের পার্থক্য মানে এই দুজন ইকুয়াল টু কি হবে তখন আর এই দুজন ইকুয়াল টু তখন আবার কি হবে আর এটা ইকুয়াল টু কত হবে তখন এটা ইকুয়াল টু আর হবে ঠিক আছে এটা ইকুয়াল টু তখন আর তাহলে এটা ইকুয়াল টু আর হলে আবার ZL মানে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির সময় ZL টা তখন কি হবে তখন √2r তখন কি √2r তাহলে তখন যদি √2r হয় তাহলে তখন কোণটা কত হবে আমাদের অবশ্যই -45 ডিগ্রি কোণ কত -45 কারণ আমরা এর আগেই দেখছি যে রেজোন্যান্স লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে কি হয় সার্কিট কি হয় ক্যাপাসিটিভ লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সার্কিট কি হয় ক্যাপাসিটিভ এর আগেই আমরা দেখছিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে যদি এইটা হয় তাহলে IL ইকুয়াল টু কি হবে ওটাই যে V ভাগ √2r অ্যাঙ্গেল অফ +45 ডিগ্রি তাহলে সার্কিট এখানে কি 0.707 সার্কিট কি এখানে
লিডিং সার্কিট এখানে কি হবে লিডিং ঠিক আছে আচ্ছা এখন আচ্ছা ওয়েট এখন যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান হয় যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি হয় সমান হয় তাহলে এই দুজনের পার্থক্য মানে এই দুজনের বিয়োগফল ইকুয়াল কি হবে তখন অবশ্যই শূন্য এই দুজনের বিয়োগফল ইকুয়াল তখন কি হবে অবশ্যই শূন্য তাহলে এটা যদি শূন্য হয় তখন z কি হবে মিনিমাম হয়ে যাবে মানে এটা যদি শূন্য হয় তাহলে z ইকুয়াল টু শুধু কি আছে r স্কয়ার z ইকুয়াল টু কি √r স্কয়ার মানে কি শুধু r √r স্কয়ার মানে কি শুধু r হচ্ছে শুধু কি হচ্ছে r হচ্ছে তাহলে অ্যাঙ্গেল অফ z ইকুয়াল টু কত শূন্য অ্যাঙ্গেল অফ z ইকুয়াল টু তখন কত পাচ্ছি আমরা শূন্য ঠিক আছে তাহলে I নট ইকুয়াল টু কত পাবো সেই সময় যে v ভাগ z মিনিমাম এটা কি পাবো অ্যাঙ্গেল অফ 0 অ্যাঙ্গেল অফ কত 0 তাহলে পাওয়ার ফ্যাক্টর এই অবস্থায় কি হবে ইউনিটি আছে তারপর 1 দেব তারপরে ইউনিটি দেব পাওয়ার ফ্যাক্টরের মান কত হবে 1 অর্থাৎ ইউনিটি অর্থাৎ কি ইউনিটি ঠিক আছে কারো কোনো এই কার্ভে সরি এই যে ইয়েটার ঘরটা দেখালাম এই ঘরে কারো কোনো সমস্যা আছে ভালো করে দেখি আমি সময় দিচ্ছি সবাই আবার ভালো করে দেখি না বুঝলে আবার বোঝাবো ভাই দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস আর হবে না ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি আচ্ছা কি বললেন আপনি আচ্ছা সবাই ভালো করে দেখি কারো কোনো সমস্যা থাকলে বলি আমি এই জিনিসটা দেখালাম এটা আরো সহজভাবে ছোট্ট একটা কার্ভে দেখাবো যদিও কার্ভটা অলরেডি আমরা দেখাইছি ইম্পিডেন্স কার্ভ দিয়ে এটা আরেকবার ছোট্ট করে দেখাই দেবো ঠিক আছে যাতে মনে রাখতে সুবিধা হয় সেইভাবে আরেকবার দেখাই দেবো আমি আবারও বলতেছি এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলা ফিক্সড মান তাহলে মুছে দিলাম ঠিক আছে মুছে দিয়ে আমি কার্ভের মাধ্যমে সহজভাবে মনে রাখার কৌশল দেখা দিচ্ছি আচ্ছা ঠিক আছে সেম কার্ভ আবার সাপ্লাই ফ্রিকোয়েন্সি এটা কি জেড তাহলে জেডের যে কার্ভটা জেডের যে ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম আমরা কেমন এটা অঙ্কন করছিলাম না ভাই আমার একটা আচ্ছা একটু পরে এটা শেষ করে দেন এটা জেড মিনিমাম ইকুয়াল টু কত ছিল আর ছিল মানে এই অবস্থায় শুধু কে থাকবে এখানে আর থাকবে আচ্ছা এখানে কি সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে সরি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফ আর মানে ডাব্লিউ ওমেগা আর বলতে পারি একই কথা ওমেগা আচ্ছা এই জায়গায় যে কাট করছিলাম সেই কাটে এখানে দেই ওমেগা এল এখানে যে কাট করছিলাম সেখানে দেই ওমেগা এইচ আচ্ছা এটা ছোট হয়ে যাচ্ছে না আচ্ছা বড় দেই আচ্ছা যেমনই লেখি না কেন এতটুকু যে মান এখানে দৈর্ঘ্যটা যতটুকু এখানে দৈর্ঘ্যটাও কি ততটুকু ঠিক আছে হয়তো লেখার সময় এদিক ওদিক একটু হতে পারে এখানে ইয়ে করার কিছুই নাই ভাবাভাবি কিছুই নাই কারণ অঙ্কন সময় এদিক ওদিক হতে পারে যাই হোক তাহলে এই জায়গাটা আমাদের মানটা কি হবে z = 2√r √2r আচ্ছা এবার চলে আসি ওই কাপটা মনে রাখা মানে যে ছকটা দিছিলাম ছকটা মনে রাখার সহজ পদ্ধতি ছকটা মনে রাখার কি সহজ পদ্ধতি প্রথমে আমি বলছিলাম যে যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি সমান হবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি সমান হবে অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি ওমেগা আর থেকে বেশি হবে সাপ্লাই ফ্রিকোয়েন্সি ওমেগা আর থেকে বেশি হবে মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি
হায়ার ফ্রিকোয়েন্সির কি সমান, মানে ফ্রিকোয়েন্সি কোথায় এখানে, তাহলে ফ্রিকোয়েন্সি যদি এখানে হয় তাহলে এটা কি সার্কিট কি ক্যাপাসিটি হয়ে যাচ্ছে, কিন্তু সার্কিট কি এতটুকু ক্যাপাসিটি, ফ্রিকোয়েন্সি যদি এখানে হয় সার্কিট কি ক্যাপাসিটি, আর সার্কিট ক্যাপাসিটি এখানে ফ্রিকোয়েন্সি এখানে সার্কিট ক্যাপাসিটি জেডটা কতটুকু এখানে, তাহলে জেডটা এই জায়গায় কতটুকু, জেড ইকুয়াল টু √2r, তাহলে এই জায়গায় জেড কত √2r, সার্কিট কি ক্যাপাসিটি, পাওয়ার ফ্যাক্টর কি, সার্কিট যদি ক্যাপাসিটি হয় পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর লিডিং, পাওয়ার ফ্যাক্টর এখানে কি লিডিং, পাওয়ার ফ্যাক্টর কি আবার বলতেছি লিডিং, তাহলে এই জায়গাটা পাওয়ার ফ্যাক্টরের মানটা কত 0.707, ঠিক আছে। আচ্ছা তারপরে আবার লিখছিলাম যে ওমেগা থেকে মানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি থেকে যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বেশি হবে, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু ওমেগা এল, অর্থাৎ সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি সমান, তার মানে এই অংশ, তার মানে কি অবশ্যই এই অংশ, তাহলে এই অংশ থেকে আমরা বলছি রেজোন্যান্সের আগে, রেজোন্যান্স সংঘটিত হওয়ার আগের ফ্রিকোয়েন্সি পর্যন্ত সার্কিট কি থাকে ক্যাপাসিটি, সরি এই জায়গায় হচ্ছে সার্কিট ইন্ডাকটিভ, ঠিক আছে, ওখানে একটু ভুল হয়েছে, সার্কিট এইটুকু তো ইন্ডাকটিভ, ঠিক আছে, একটু আগে বলাতে ভুল হয়েছে, সার্কিট এইটুকু ইন্ডাকটিভ। আচ্ছা তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে যে সার্কিট থাকে সেটা সবসময় কি হয় ক্যাপাসিটিভ, আর সার্কিট যদি ক্যাপাসিটিভ হয় এতটুকু সবসময় ক্যাপাসিটিভ হবে, তাহলে সার্কিট যদি ক্যাপাসিটিভ হয় তাহলে সেই জায়গায় পাওয়ার ফ্যাক্টর কি হবে, পাওয়ার ফ্যাক্টর অবশ্যই লিডিং, পাওয়ার ফ্যাক্টর এখানে অবশ্যই কি হবে লিডিং হবে, এর আগে বলছিলাম এখানে লিডিং টু ভুল হয়েছিল কারণ এই জায়গায় কি ছিল ইন্ডাকটিভ, আর ইন্ডাকটিভ হলে পাওয়ার ফ্যাক্টর কি হয় লাইডিং হয়, ঠিক আছে। তাহলে এখানে যখন ফ্রিকোয়েন্সি হবে তাহলে সেখানে সার্কিট কি হবে ক্যাপাসিটিভ, আর সার্কিট ক্যাপাসিটিভ মানে পাওয়ার ফ্যাক্টর কি সেখানে অবশ্যই লিডিং, পাওয়ার ফ্যাক্টর কি লিডিং, আর এই জায়গায় জেড এর মানটা কত √2r, এই জায়গায় জেড এর মানটা কত √2r, এই যে জেড এর মানটা কত √2r, আর এই জায়গায় জেড এর মান √2r মানে পাওয়ার ফ্যাক্টর কত 0.707, পাওয়ার ফ্যাক্টর কত 0.707, ঠিক আছে, আমরা এই কার্ভ থেকে মনে রাখতেও পারি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ কে কি যেন প্রশ্ন করতেছিলেন বলেন। ভাই হচ্ছে আমরা যখন ওই যে ইম্পিডেন্সের সূত্র লিখছি ছকে আঁকার সময় মানে ওমেগা এল এক্সেল এক্সি না লিখে ওমেগা এল ওমেগা সি লেখার কারণে একটু কনফিউজড হয়ে গেছে, কারণ কার্ভে ওমেগা এল বলতে হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আর ছকের মধ্যে আবার ওমেগা এল বলতে হচ্ছে এক্সেল, আর ওমেগা সি বলতে এক্সি হয়ে গেছে। ওমেগা কি, ওমেগা তো ফ্রিকোয়েন্সি তাই না, ওমেগা দা এক্স এর উপরে যে ইয়াটা মানে এক্সেল মাইনাস 1/ওমেগা সি হবে না, মানে এক্সেল মানে কি, আচ্ছা দাঁড়ান, এক্সেল মানে কি, এক্সেল মানে ওমেগা 2/f, এক্সেল মানে কি 2/fl, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমি যদি এখানে এক্সেল এটা না লিখে যদি আমি লিখি ওমেগা এল, কোন সমস্যা আছে, এতটুকুকে কি বলি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর শুধু এফ কে কি বলি আমরা লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এল আচ্ছা আমি মানে সাফিক্স মনে করতেছিলাম ওমেগা এল দেখতেছিলাম, আচ্ছা এই দুটো আচ্ছা দুটো একই কথা হয়, এটাকে আমরা বলি রেডিয়ান পার সেকেন্ড আর এটাকে বলি কি শুধু হার্জ, তাহলে এটাও ফ্রিকোয়েন্সি, শুধু এফটাও ফ্রিকোয়েন্সি, 2πf টাও ফ্রিকোয়েন্সি, দুইটাই ফ্রিকোয়েন্সি বাট দুইটার একক আলাদা, ঠিক আছে। সে কার্ভের ওমেগা এল আর হচ্ছে ওই মানে সূত্রের ওমেগা এল দুইটা একই রকম মনে হচ্ছিল, তো ওই জন্য সমস্যা হচ্ছিল আর কি। কার্ভের ওমেগা এল বলতে তো হচ্ছে এখানে বোঝাচ্ছে যে এখানে এই এলটা বলতে লোয়ার বুঝাইছি, ঠিক আছে, আর ওখানে আর এখানে তো সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এটা বড় হাতের এল দেওয়া উচিত ছিল, এখানে বড় করে দেওয়া দরকার ছিল, আর এখানে ওমেগা এল মানে 2πf, ঠিক আছে, এখানে সমস্যা হয়েছিল না ভাই, এবং তো দেখবো। আচ্ছা তাহলে এই কার্ভটাও হলো, ঠিক আছে। এখন আমরা দেখব আমরা 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, এটা যেহেতু কখনো দেই নাই তারপরেও এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম, ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম। আচ্ছা তাহলে 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম আমরা যদি ধরি এট ফার্স্টে যেটা রেফারেন্স বাঁকা হলো, আচ্ছা যাক বাঁকা হোক আর যেমন হোক সমস্যা নাই, এটা রেফারেন্স জেড মিনিমাম, রেফারেন্স মানে কি আর, কারণ আর এর অ্যাঙ্গেলটা কত 0, তাহলে রেফারেন্স কি ধরলাম আর, কারণ আর এর অ্যাঙ্গেল কি হয় 0, আর আর মানে কি জেড মিনিমাম, আর মানে কি জেড মিনিমাম। তাহলে যখন ফ্রিকোয়েন্সি হায়ার মানে ওমেগা এইচ, ফ্রিকোয়েন্সি যখন কি হায়ার মানে ওমেগা এইচ, সেই অবস্থায়
সেই অবস্থায় আমাদের এই অবস্থায় আমাদের z ইকুয়াল টু কত পাইছি আমরা z ইকুয়াল টু √2r এই অবস্থায় z ইকুয়াল টু আমরা কত পাইছি √2r তাহলে z ইকুয়াল টু √2r পাইছি তখন পাওয়ার ফ্যাক্টর কত পাইছিলাম আমরা 0.707 কি ল্যাগ পাইছিলাম 0.707 তা 0.707 এর কোণ কত ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি ল্যাগ মানে কি প্লাস 45 তাহলে প্লাস 45 মানে কি এই যে উপরে চলে যাবে প্লাস 45 মানে কি এটা z ইকুয়াল টু কি √2r z ইকুয়াল টু √2r এটা কত প্লাস 45 এটা কত প্লাস 45 অর্থাৎ 0.707 কি ল্যাগ 0.707 কি ল্যাগ সেম একই হবে যখন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি ছিল তখন z ইকুয়াল টু কত পাইছিলাম না তখনও √2r পাইছিলাম এবং পাওয়ার ফ্যাক্টর তখনও 0.707 ছিল বাট সেটা কি ছিল লিডিং ছিল সেটা কি ছিল লিডিং ছিল অর্থাৎ -45 ডিগ্রি ছিল তাহলে -45 মানে কি নিচের দিকে -45 মানে কি নিচের দিকে এই যে কোণ দিলাম এটা কি তাহলে -45 ডিগ্রি তাহলে এটা কি 45 ডিগ্রি এটা কি z ইকুয়াল টু √2r 0.707 এটা কি লিডিং এই হচ্ছে 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম ঠিক আছে 3dB ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম অথবা কাট অফ ফ্রিকোয়েন্সি ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম অথবা হাফ পাওয়ার পয়েন্টের ইম্পিডেন্স ফেজর ডায়াগ্রাম যে কোনো একটা এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট ঠিক আছে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে ঠিক আছে তাহলে এটা মুছে দিলাম আচ্ছা এখন আমরা দেখব কিউ ফ্যাক্টর কোয়ালিটি ফ্যাক্টর কিউ ফ্যাক্টর ঠিক আছে কিউ ফ্যাক্টর মানে কি কোয়ালিটি ফ্যাক্টর টাইম শেষ না আচ্ছা কোয়ালিটি ফ্যাক্টরটা কি আমরা আগে জানবো যে কোয়ালিটি ফ্যাক্টর কি কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে কি নির্দেশ করে কোয়ালিটি ফ্যাক্টর কি এবং কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে আমাদের কি নির্দেশ করে সেটা দেখব ঠিক আছে কোয়ালিটি ফ্যাক্টর মূলত কোয়ালিটি ফ্যাক্টর নির্দেশ করে হচ্ছে যে কোন একটা সার্কিটের এই যেমন দেখছিলাম না যে রেজোন্যান্স সার্কিটে মানে কি যে এনার্জি কি করবে আদান প্রদান করবে কার মধ্যে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে এনার্জি আদান প্রদান করে অর্থাৎ একবারে কোনো সময় ইন্ডাক্টর যদি সোর্স হয় তাহলে ক্যাপাসিটর লোড ক্যাপাসিটর যদি কখনো লোড হয় ইন্ডাক্টর কি হবে সোর্স অর্থাৎ যদি ইন্ডাক্টর
এনার্জি দেয় তাহলে ক্যাপাসিটর এনার্জি নিবে, আর যদি ক্যাপাসিটর এনার্জি দেয় তাহলে ইন্ডাক্টর এনার্জি কি নিবে, ঠিক আছে। এই যে দেওয়া নেওয়ার যে সামর্থ্য, এই যে দেওয়া নেওয়ার যে একটা সামর্থ্য থাকে, সেই সামর্থ্যর পরিমাণ, সেই সামর্থ্যকে বলে কি কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টরকে এই এনার্জি কি করে, দেওয়া নেওয়ার সামর্থ্যকে বলে কি কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে। যে কি পরিমাণ এনার্জি ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর স্টোর করবে, এনার্জি কি পরিমাণ স্টোর করবে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর, তার সামর্থ্যকে কি বলে কোয়ালিটি ফ্যাক্টর। মানে একটি ইন্ডাক্টর বা একটি ক্যাপাসিটর কি পরিমাণ এনার্জি স্টোর করতে পারে তার সক্ষমতাকেই বলে কি কোয়ালিটি ফ্যাক্টর, ঠিক আছে। তার সক্ষমতাকে কি বলে কোয়ালিটি ফ্যাক্টর। তার মানে যদি হাই পরিমাণ, তার মানে যদি খুব বেশি পরিমাণ কোয়ালিটি ফ্যাক্টর, খুব বেশি পরিমাণ কোয়ালিটি ফ্যাক্টর যদি আমরা নির্দেশ করে, খুব বেশি পরিমাণ কোয়ালিটি ফ্যাক্টর নির্দেশ করে কি খুব বেশি পরিমাণ এনার্জি স্টোর। খুব বেশি পরিমাণ কোয়ালিটি ফ্যাক্টর কি নির্দেশ করে, যে সার্কিট, কোন একটা সার্কিটে যদি কোয়ালিটি ফ্যাক্টরের পরিমাণ বেশি হয় তাহলে সেখানে বুঝতে হবে কি যেখানে এনার্জি স্টোরও কি করবে বেশি করবে, এনার্জি স্টোরে সার্কিটটা কি করবে বেশি করবে, ঠিক আছে। এটা মূলত হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। অর্থাৎ আমাদের কাছে যদি কোয়ালিটি ফ্যাক্টর বেশি থাকে, ঠিক আছে, অর্থাৎ যদি কোনো সার্কিটে কোয়ালিটি ফ্যাক্টর বেশি থাকে তাহলে তার এনার্জি স্টোর করার ক্ষমতাও কি বেশি, এনার্জি স্টোর করার ক্ষমতা কি হবে বেশি। আর কোনো সার্কিটে এনার্জি স্টোরের করার ক্ষমতা বেশি মানে কি সেই সার্কিটটা অবশ্যই খুব ভালো সার্কিট, সেই সার্কিটটা অবশ্যই এটা পারফেক্ট সার্কিট, ঠিক আছে। কারণ এটা পারফেক্ট সার্কিটের জন্য আমাদের কোয়ালিটি ফ্যাক্টরের মানটা অবশ্যই বেশি হতে হয়, কোয়ালিটি ফ্যাক্টরের মানটা অবশ্যই কি হতে হয় বেশি হতে হয়, ঠিক আছে। তাহলে এখন চলে যাই কোয়ালিটি ফ্যাক্টরের ভিতরে। কোয়ালিটি ফ্যাক্টর কিউ যদি এল এর মাধ্যমে প্রকাশ করে তাহলে কি 2 পাই গুণন এনার্জি স্টোর বাই ইন্ডাক্টর, 2 পাই গুণন energy stored by inductor ভাগ energy stored by resistor, energy stored by resistor per cycle, by resistor per cycle। যদি সি দ্বারা প্রকাশ করি কোয়ালিটি ফ্যাক্টর ক্যাপাসিটর দ্বারা তাহলে কি হবে 2 পাই গুণন এনার্জি স্টোর বাই ক্যাপাসিটর ভাগ এনার্জি স্টোর বাই রেজিস্টর পার সাইকেল, ঠিক আছে। কি পড়ি কোয়ালিটি ফ্যাক্টরের মেইন যে সূত্র সেটা কি 2 পাই গুণন এনার্জি স্টোরড বাই ইন্ডাক্টর ভাগ এনার্জি স্টোরড বাই রেজিস্টর পার সাইকেল। সেম ভাবে 2 পাই গুণন এনার্জি স্টোরড বাই ক্যাপাসিটর ডিভাইডেড বাই এনার্জি স্টোরড বাই রেজিস্টর পার সাইকেল, ঠিক আছে। এটা কোয়ালিটি ফ্যাক্টরের মেইন ল, কোয়ালিটি ফ্যাক্টরের মেইন ল এটা, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে প্রমাণ করলে হবে, কিউ ইন্ডাক্টর সার্কিট থেকে প্রমাণ করলে হবে, কোয়ালিটি ফ্যাক্টর ক্যাপাসিটরের মাধ্যম দিয়ে প্রমাণ করলে হবে, যে কোনো একটা দিয়ে প্রমাণ করলেই হবে, ঠিক আছে। আমরা ইন্ডাক্টর দিয়ে দেখাই, ক্যাপাসিটর দিয়ে একই কথা, ইন্ডাক্টর দিয়েও কি দেখাই, ঠিক আছে। তাহলে কিউ কোয়ালিটি ফ্যাক্টর 2 পাই গুণন, আচ্ছা তাহলে এনার্জি স্টোর বাই ইন্ডাক্টর, এনার্জি স্টোর বাই ইন্ডাক্টরের সূত্রটা কি যে হাফ এল আই নট স্কয়ার, হাফ এল আই নট স্কয়ার, ঠিক আছে। আচ্ছা আই নট না আই স্কয়ার, ঠিক আছে, আই নট মানে কি আই স্কয়ার, ঠিক আছে। আই নট একই কথা হচ্ছে। এখন কি এনার্জি স্টোরড বাই রেজিস্টর, এনার্জি স্টোরড বাই রেজিস্টর। আচ্ছা আরেকটা কথা এখানে যে আইটা, এই আইটা কিন্তু পিক ভ্যালু, ঠিক আছে। আইটা, এই আইটা কিন্তু কি পিক ভ্যালু, যে আইটা আছে আইটা কি পিক ভ্যালু। আচ্ছা
আমরা এখন দেখবো এনার্জি স্টোরড বাই রেজিস্টার। কোন একটা পাওয়ার কিন্তু অলওয়েজ কি হয় আরএমএস পাওয়ার কিন্তু অলওয়েজ কি হয় আরএমএস বা এভারেজ পাওয়ার হয়, অলওয়েজ আরএমএস বা এভারেজ পাওয়ার হয়, ঠিক আছে। তার মানে আই আর এমএস স্কয়ার গুণন কি আর, আই আর এমএস গুণন কি সবসময় কি পাওয়ার এইটা হবে, সবসময় পাওয়ার কি হবে এইটা হবে, ঠিক আছে, সবসময় পাওয়ার কি এইটা হবে। এখন যদি আমরা পাওয়ার সবসময় এইটা হবে, এখন যদি এখানে যদি আমরা কারেন্টটাকে যদি পি কে প্রমাণ করি, কারেন্টটা যদি আমরা কি পি কে লিখি তাহলে কি হবে আইএম ভাগ √2 স্কয়ার আর। কারেন্টটা যদি আমরা পিক ভ্যালুতে নেই মানে আই আরএমএস আমরা তো জানি যে আই ম্যাক্সিমাম ইকুয়াল টু কত √2 আই আরএমএস, তাহলে আই আরএমএস ইকুয়াল টু কি লিখতে পারি আইএম ভাগ কি √2, আইএম ভাগ কি √2 লিখতে পারি, ঠিক আছে। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি যে 1/2 আই 1/2 আই স্কয়ার আর, 1/2 পাওয়ার কি পেলাম 1/2 আই স্কয়ার আর। তাহলে এখানে পাওয়ারটা তো আরএমএস এ লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ারটা আরএমএস পাওয়ার অলওয়েজ আরএমএস, তাহলে এখানে আমরা কি কারেন্টটাকে পাওয়ার অলওয়েজ কি হয় আরএমএস স্কয়ার আই আর, কিন্তু এখানে আমরা আরএমএস কে ম্যাক্সিমামে কেন নিলাম কারণ এখানে যে কারেন্টটা সেটা পিক ভ্যালু, তাই এই আরএমএস কারেন্টটা কি নিলাম পিক কারেন্টে নিলাম, কত নিলাম পিক কারেন্টে, √2 দ্বারা ভাগ করলে সেটা পিক কারেন্ট হয়ে যায়। তাহলে এর পাওয়ারটা কত হচ্ছে পি স্কয়ার ইকুয়াল টু 1/2 আই স্কয়ার আর। তাহলে এখন এখানে যদি আমরা লিখতে পারি যে এনার্জি স্টোর বাই ইন্ডাক্টর সূত্র কি হাফ এল আই স্কয়ার ভাগ, আচ্ছা এখনো হয় নাই, পার সাইকেল চাইছে, কত চাইছে পার সাইকেল মানে এক সাইকেলের জন্য চাইছে, কি চাইছে এক সাইকেলের জন্য চাইছে, ঠিক আছে। তাহলে একটু কি টাইম পিরিয়ড, টাইম এক সাইকেল টাইম পিরিয়ড কি টি, তাহলে এই টি সমান সমান কি লেখা যায় টি ইকুয়াল টু 1 ভাগ কি এফ, টি ইকুয়াল টু কি 1 ভাগ এফ। তাহলে এখানে যদি টি নট দিয়ে এফ নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এফ নট মানে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তাহলে আবার আমরা এনার্জি ইকুয়াল টু কি লিখতে পারি যে পি গুণন কি সময়, পাওয়ার গুণন সময়, তাহলে সময়টা কি বলছে এনার্জি কি এক সাইকেলে, তার মানে সময়টা কি হবে টি নট, সময়টা কি হবে টি নট। তাহলে এনার্জি স্টোরড বাই রেজিস্টর সূত্রটা কি হবে যে এখানে হাফ আই স্কয়ার আর গুণন 1 ভাগ এফ নট। তাহলে লিখি যে হাফ আই স্কয়ার গুণন 1 ভাগ এফ আর, হাফ আই স্কয়ার গুণন 1 ভাগ এফ আর। এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে, এটাতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখানে হাফ হাফ কেটে যায়, তারপরে কি এখানে আই স্কয়ার কি কেটে গেল, তাহলে এখানে থাকলো কি কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু এফ আর উপরে চলে গেল, তাহলে কি 2 পাই এফ আর এল ভাগ কত, আচ্ছা 2 পাই সরাসরি লিখে দিই এখানে এ না করে, কি হচ্ছে যে 2 পাই এফ এল নিচে কি থেকে যায় আর থেকে যায়, নিচে কি থেকে যায় আর থেকে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে কিউ ইকুয়াল টু 2 পাই এফ এল মানে কি এক্সএল ভাগ কি আর, তাহলে কিউ ইকুয়াল টু কি পেলাম আমরা কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু কি এক্সএল ভাগ আর। আচ্ছা রেজোন্যান্স পরে দিচ্ছি, রেজোন্যান্স আগে দরকার নেই, যে কোনো সাইকেলের কোয়ালিটি ফ্যাক্টর হতে পারে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পরে দিই সেটা পরের কথা। আচ্ছা তাহলে কিউ ইকুয়াল টু এক্সএল ভাগ আর, তাহলে যে কোনো সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর কি এক্সএল ভাগ আর, অথবা লিখতে পারি কি ওমেগা এল ভাগ কি আর। তাহলে এক্সএল এর যদি আমরা উপরে লিখি আই, উপরে আই যদি কমন নেই নিচেও আই কমন নিলাম আই আর, তাহলে কি পেলাম আমরা আই এক্সএল মানে কি ভিএল, তাহলে ভিএল বাই কি ভিআর অথবা ভিসি ভাগ কি ভিআর, কারণ আমরা কি ইন্ডাক্টর দিয়ে প্রমাণ করছি, যদি ক্যাপাসিটর দিয়ে প্রমাণ করতাম
তখন কি হইতো অবশ্যই ভিসি হইতো, ঠিক আছে? তখন কি হইতো এখানে ভিসি বাই আর হইতো। তাহলে কোয়ালিফায়ার সূত্র কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা আরো সূত্র আছে। তাহলে 2 পাই FL বাই R পাইছি, 2 পাই FL বাই R পাইছি, ঠিক আছে? আপাতত এইগুলা সূত্র কোয়ালিটি ফ্যাক্টরে পাইলাম। আমি আবার দেখাবো আপাতত এগুলা সূত্র কি কোয়ালিটি ফ্যাক্টরের জন্য পাইলাম, ঠিক আছে? এগুলা সূত্র কোয়ালিটি ফ্যাক্টরের জন্য পাইলাম। আচ্ছা এখন এখানে আবার লেখা যায় যে এখানে যেহেতু এটা, তাহলে এখানে কি xc বাই কত r। আচ্ছা xc বাই কত r। আচ্ছা তাহলে এখন যদি রেজোনেন্স হয়, এখন যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি লাগে, সাপোজ যদি এখন রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কথা বলে বা রেজোনেন্স সংঘটিত কথা বলে, তখন তো আমরা জানি রেজোনেন্স ফ্রিকোয়েন্সি fs ইকুয়াল টু কি vs ইকুয়াল টু কি vr। তাহলে তখন কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে vl ভাগ vs অথবা vc ভাগ vs অথবা vc ভাগ vs। আচ্ছা এখন যদি রেজোনেন্স হয়, যদি রেজোনেন্স সংঘটিত হওয়ার পরে কোয়ালিটি ফ্যাক্টর বলে, তখন এই f টাও কি হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি fr হবে, f টাও কি হবে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অর্থাৎ fr। তাহলে f এর মানটা বসাই দিই, তার আগে দেখি 2 পাই l ভাগ কি এখানে r। আচ্ছা f এর মানটা কত ছিল রেজোনেন্স অবস্থায়? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি f কত প্রমাণ করছিলাম আমরা? 1 ভাগ 2 পাই রুট ওভার কি l c। তাহলে এখানে লিখি 1 ভাগ 2 পাই রুট ওভার l c, ঠিক আছে? তাহলে এখানে 2 পাই কেটে গেল। আচ্ছা তাহলে এখানে কি দুইটা রুট ওভার l, এখানে একটা রুট ওভার l। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1 ভাগ r গুণন রুট ওভার l ভাগ c। তাহলে আমরা মোট কয়টা সূত্র পেলাম? প্রথমত যে সূত্রটা কোয়ালিটি ফ্যাক্টরের মেইন সূত্র, প্রথম যে সূত্র একটা, মানে এইটা 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 এইটা। আচ্ছা এখন যদি রেজোনেন্স সংঘটিত হওয়ার কথা বলে, তখন আবার কোনটা হবে? এটাও হবে, এটাও হবে, এটাও হবে। রেজোনেন্স সংঘটিত হওয়ার কথা বললাম, ওটাও হবে, এটাও হবে, এটাও হবে, ঠিক আছে? আচ্ছা কারো কোনো সমস্যা আছে এটাতে? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা কোনো সমস্যা নাই। তাহলে এখন আমি একটু এই সাইডে একটা কাজ করব, দেখি f নট বাই q নট ইকুয়াল টু কি ব্যান্ডউইথ, এটা আমরা প্রমাণ করব। ব্যান্ডউইথের সূত্র কি f নট বাই q নট, এটা আমরা এখন একটু প্রমাণ করব, ঠিক আছে? ব্যান্ডউইথ সূত্র কি f নট বাই q নট, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভাগ রেজোনেন্সের q ফ্যাক্টর, ঠিক আছে? দেখো আচ্ছা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত পাইছিলাম আমরা? 1 ভাগ 2 পাই রুট ওভার l c। আচ্ছা q ফ্যাক্টরের সূত্র কত পেলাম আমরা? যে 1 ভাগ r গুণন, আচ্ছা উপরে লিখি, এটা ভেঙে ভেঙে লিখি, l ভাগ রুট ওভার c, l ভাগ রুট ওভার c এটা পেলাম। আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু আবার কি লিখতে পারি? 1 ভাগ 2 পাই রুট ওভার l গুণন রুট ওভার c, ঠিক আছে? আচ্ছা ভাগ 1 গুণন রুট ওভার l ভাগ r গুণন রুট ওভার কি c। আচ্ছা এটা যদি আমরা এখন r আর e গুণ করে দেই, মানে অল্টারনেট করি, 1 ভাগ 2 পাই রুট ওভার l গুণন রুট ওভার c গুণ উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে r গুণন রুট ওভার c ভাগ রুট ওভার l। রুট ওভার c কেটে যাচ্ছে, তাহলে এখানে কি লিখতে পারছি? r বাই 2 পাই l। কি পেলাম? r বাই 2 পাই l। আর r বাই 2 পাই l মানে কি? সেটা ব্যান্ডউইথ। r বাই 2 পাই l মানে কি? সেটা ব্যান্ডউইথ। তার মানে এটা প্রমাণিত যে ব্যান্ডউইথ ইকুয়াল টু প্রুফ ব্যান্ডউইথ ইকুয়াল টু f নট বাই q নট। আবারো বলতেছি ব্যান্ডউইথ ইকুয়াল টু f নট বাই q নট, এটা প্রমাণ করলাম। এটা সার্কিট সিরিজ হোক বা প্যারালাল হোক, সিরিজ রেজোনেন্স বা প্যারালাল রেজোনেন্সে, সিরিজ রেজোনেন্স বা প্যারালাল রেজোনেন্সে
এফ নট মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্সের কিউ ফ্যাক্টর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্স কিউ ফ্যাক্টর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এদের যে অনুপাত সেটা সবসময় সেম থাকবে, এদের যে অনুপাত সেটা সবসময় কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ সেটা সবসময় সেম থাকবে বলতে বোঝাচ্ছি এদের যে ব্যান্ডউইথ মানে সিরিজ রেজোন্যান্স বা প্যারালাল রেজোন্যান্সের ব্যান্ডউইথ সবসময় আমরা এফ নট বাই কিউ নট লিখতে পারবো, সবসময় আমরা কি এফ নট বাই কিউ নট লিখতে পারবো, সেটা সিরিজ রেজোন্যান্স হোক বা প্যারালাল রেজোন্যান্স হোক। কিন্তু এদের এফ নট এবং কিউ নট এদের সূত্র কিন্তু আর চেঞ্জ হয়ে যায়, এদের সূত্র চেঞ্জ হয়ে যায়, বাট ব্যান্ডউইথ ইকুয়াল টু এফ নট বাই কিউ নট এটা কখনো চেঞ্জ হবে না, সূত্র এটাই থাকবে, সে সিরিজ রেজোন্যান্স হোক বা প্যারালাল রেজোন্যান্স হোক। আচ্ছা, তাহলে এখন এটা থেকে আমরা একটা জিনিস দেখাবো, দেখি। তাহলে আমরা এখানে দেখতেছি যে QL সমান এটা দেখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে এখান থেকে এই লাইন থেকে যে VL অথবা VC সমান কি লিখতে পারি, যে Q গুণন কি VS, VL আর VC সমান কি লিখতে পারি, Q গুণন VS, Q গুণন VS, ঠিক আছে। অর্থাৎ VL এবং VC এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা সাপ্লাই ভোল্টেজ থেকে অনেক বেশি, মানে এটা কি, এটা আচ্ছা এখানে এটা আমরা লিখি VL VC একই কথা গুণন VS, মানে L এবং C এর আড়াআড়িতে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা সাপ্লাই ভোল্টেজ থেকে অনেক বেশি। কেন? কারণ সাপ্লাই ভোল্টেজের সাথে আরো কোয়ালিটি ফ্যাক্টর গুণ করলে তবে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরে যে ভোল্টেজ আমরা পাবো সেটা সাপ্লাই ভোল্টেজ থেকে অনেক বেশি হবে, সাপ্লাই ভোল্টেজ থেকে সেটা অনেক বেশি হবে। তাই আমরা সিরিজ RLC রেজোন্যান্স সার্কিটকে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার সার্কিট বলতে পারি। যেহেতু সাপ্লাই ভোল্টেজ যা দিছিলাম তার থেকেও বেশি পরিমাণ ভোল্টেজ পাচ্ছি কোথায়, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের মধ্যে, সেই জন্য আমরা একে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার সার্কিট বলতে পারি। সিরিজ রেজোন্যান্সকে আমরা ভোল্টেজ অ্যামপ্লিফায়ার সার্কিট বলতে পারি, ঠিক আছে। এটা ডিসিতে কখনো সম্ভব নয়, সিরিজ রেজোন্যান্সের কারণ ডিসিতে কখনো সম্ভব না, কারণ ডিসিতে এভাবে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি VL ফেজর চাই, কখনো এটা VL এর সূত্র যদি বলে VL ফেজর দেখাও, VL কি ফেজর, তাহলে VL ফেজর মানে কি, VL টা কত ডিগ্রিতে হয়, 90 ডিগ্রি থাকে না, VL টা কত ডিগ্রিতে হয় 90 ডিগ্রি, তাহলে এখানে লিখব যে প্লাস J অফ QBS, প্লাস J অফ QBS, অর্থাৎ QBS অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তাহলে VC ফেজর যদি চাই মাইনাস J অফ QBS, অর্থাৎ QBS অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি। আর কোনো সমস্যা থাকলে বলতে পারি। ঠিক আছে, যদিও কারোর সমস্যা নাই তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।